আমাদের বিপ্লব দেবের হাত ধরে উনি বিজেপিতে আসলো। উনি বর্তমানে এখন দেখলেন পার্টির প্রেসিডেন্ট ছিল, বর্তমানে এখন সিএমএ বিলং করে। অভিযোগ অনুন্নয়ন এবং নলছর বিধানসভা দুটোই একই সুতোয় গাঁথা। আপনারা অনুন্নয়নের দিকে হাঁটছেন, উন্নয়ন কিছুই করছেন না, কমিউনিস্টদের সরাসরি অভিযোগ। কি বলবেন? 2023 সালে আপনারা সবাই দেখেছেন, আপনাদের মাধ্যমে আমরাও দেখেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে কি বললো ওরা আমাদের মেলাঘর বাজার, আমার দোকান আছে মেলাঘর বাজারে, রেজাল্ট দেওয়ার আগে ওরা প্রত্যেকটা দোকানে গিয়ে নিমন্ত্রণ করে দিল বিজয় মিছিলে আপনারা আসবেন। কিসের ইঙ্গিতে ওরা বলল? ওরা কি ভগবান? ইভিএম এর মধ্যে একটা বন্দি আছে, রেজাল্ট দেয়নি, ওরা কিভাবে বুঝলো ওরা চলে আসবে? ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রতন দাস, প্রথমে ওনার কেসিডিতে কি নাম ছিল, পরের নেই। তো যারা এই ষড়যন্ত্র করছে ওদেরকে উদ্যোগ মহলে যে নেতৃত্ব আছে ওরা যাতে এই বিষয়টা ভালো করে দেখে। হিসেবে আপনার এলাকায় কিশোর বর্মন, সদ্য কিশোর বর্মন ছিলেন, এখন তিনি মন্ত্রিত্ব লাভ করেছেন। তো মন্ত্রী কিশোর বর্মন নাকি বিধায়ক কিশোর বর্মন, কাকে আপনারা বেশি কাছে পেতেন? আপনারা দেখছেন ত্রিপুরা টিভি। ত্রিপুরা টিভির বিশেষ অনুষ্ঠান লোককথায় আজ আমরা যেখানটায় রয়েছি, এমন একজন নেতৃত্ব যিনি প্রাক্তন মন্ডল যুব মোর্চার সহসভাপতি প্রসেনজিৎ চৌধুরী। আমরা রাজ্য রাজনীতি থেকে নলছর বিধানসভার খুঁটিনাটি বিষয় ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। প্রথমে ত্রিপুরা টিভির পর্দায় আপনাকে স্বাগত জানাবো। ত্রিপুরা টিভির বিশেষ টক শো লোককথা, যেখানে উঠে আসে সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানা দিক। প্রতি রবিবার রাত ৮টায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায়। নমস্কার, আমার নাম প্রসেনজিৎ চৌধুরী, আমি প্রাক্তন নলছর যুব মোর্চা ভাইস প্রেসিডেন্ট। আমার বাড়ি পংবাড়ি ৫১ বুথে আমি বিলং করি। প্রসেনজিৎ বাবু, প্রথমে যেটা জানতে চাইবো, আপনি আপনার দল এখন বর্তমানে শাসন ক্ষমতায় রয়েছে, কেমনটা চলছে আপনার বিধানসভা? মোটামুটি ঠিকই আছে। একটা বিষয় জানতে চাইবো যে আপনাদের মাঝে নাকি দলীয় কোন্দল রয়েছে, যার কারণ হিসেবে সিপিআইএম এত বড় বড় সভা বা সভাগুলি করছে, এই বিষয়টা গুঞ্জনে শোনা যায়। এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন? অ্যাকচুয়ালি এই বিষয়টা হলো, আমরা নিজেদের মধ্যে যে সামান্য কিছু ভেজাল থাকতেই পারে, তো আমাদের উপর লেভেলে যারা নেতৃত্ব আছে ওই বিষয়টা দেখবে, দেখে সংশোধন করলে আশা করি আগামী দিন সবকিছু ঠিক হয়ে যাবে। এই আগামী দিনে ঠিক করার জন্য আপনারা কাদের উপর নির্ভরশীল, উপর স্তর বলতে কাদের বোঝাচ্ছেন, এই বিষয়টা যদি খোলাসা করে বলতেন। বর্তমানে তো জানেন আমাদের নলছরে আগে বিধায়ক ছিল, এখন মিনিস্টার কিশোর বর্মন আছে, বর্তমানে নলছরের মন্ডল প্রেসিডেন্ট আছে। আর সবাই ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা কল্পনা চলছে রাজ্য প্রেসিডেন্ট নিয়ে। তো বিশেষ করে রাজ্য প্রেসিডেন্ট হলে সব জায়গা সেইভাবে বার্তা দিবে, সেই বার্তা অনুসারে সব ঠিক হয়ে যাবে আশা করি। প্রসেনজিৎ বাবু, কোথাও কি মনে হচ্ছে যে এইসব দলীয় কোন্দলের কারণে অনেকাংশে দলীয় কর্মীরাই আক্রান্ত হচ্ছে? আমরা কিছুদিন পূর্বেও দেখেছিলাম আপনার বাড়িতেও আক্রান্তের একটা সম্ভাবনা ছিল। তো সেই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন যে এইসব দলীয় কোন্দলের কারণেই কি এইসব ঘটনাগুলি ঘটছে? অ্যাকচুয়ালি যারা উদ্যোগ মহলে আছে তাদেরকে বলে তো এখানে কেউ আসে না। কিছু পার্টিকে বদনাম করার জন্য কিছু পার্টির একটা পোস্ট নিয়ে নিকু বাণিজ্য যাকে বলে, কেউ এই কন্ট্রাক্টর কাজ করছে, ওকে বাধা দিতে চেষ্টা করছে, কিন্তু দল তো কেউকে বলেনি। উপর লেভেলে যা আছে, আমাদের এমএলএও বলেনি, বর্তমানে আমাদের মন্ত্রী উনিও বলেনি, আমাদের মন্ডল প্রেসিডেন্টও বলেনি। তো এই সামান্য যারা এমন করছে দলকে বদনাম করার জন্য, সামনের দিনে দল তাদের জন্য ব্যবস্থা করবে, দল কিভাবে ভালো করা যায় সেটা সিদ্ধান্ত করবে দল। একেবারে এই জায়গাটার মধ্যে কোথাও কি সিপিআইএম সুযোগটা নেওয়ার চেষ্টা করছে যে আপনাদের একটা বিচ্ছিন্নতা যদি থাকে মাঠে ময়দানে, তাহলে এই গ্রাউন্ড লেভেলে ওরা কি আরো অ্যাক্টিভ ভাবে কাজ করার সম্ভাবনা দেখাচ্ছে কি? অ্যাকচুয়ালি আমরা দুর্বলতা যদি সিপিএম তো অবশ্যই এটা কাজে লাগানোর চেষ্টা করবে, কিন্তু আমাদের সেটা বুঝতেও হবে। দেখুন, 2018 সালে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করেছে। আমাকে সবাই জানে, আমি একজন বিজনেসম্যান, বিজনেস করতাম, আমার মেলাঘরে কাপড়ের দোকান, শপিং মল ছিল। আমি প্রাক্তন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সদ্য রতন দাসের হাত ধরে আমি 18 পরেই বিজেপিতে আসলাম। আমি মিথ্যা কথা বলবো না, আমি সবার সামনে মাইকে বলছি, 18 পরেই বিজেপিতে আসলাম বিজেপির আদর্শ দেখে। কেননা আমি কোনো সময় কোনো পার্টিতে জড়িত ছিলাম না, এটা আমি আপনাদের সামনে বলছি বা সবাই জানে, ঠিক আছে? এর জন্য বলবো আমরা সবাই একমত হয়ে
যে পুরানো নতুন ভেদাভেদ ভাগ না করে যদি সবাই একটা জায়গাতে আসি, পার্টি খুব শক্তিশালী হবে, এ জায়গাত পার্টি অনেক লাভবান হবে। একেবারে এই জায়গাটার মধ্যে যদি একটু জানতে চাই, বিধায়ক হিসেবে আপনার এলাকায় কিশোর বর্মন, সদর কিশোর বর্মন ছিলেন, এখন তিনি মন্ত্রিত্ব লাভ করেছেন। তো মন্ত্রী কিশোর বর্মন নাকি বিধায়ক কিশোর বর্মন, কাকে আপনারা বেশি কাছে পেতেন? কি বলবো, এটা অ্যাকচুয়ালি তাই তো আগেও ব্যস্ত ছিল, আগে মানে স্টেট জিএস ছিল, তারপরে তানে এমএলএ হয়েছে, বিভিন্ন স্টেটেও কাজ ছিল, এখন তো বর্তমানে মিনিস্টার। তো মিনিস্টার হয়ে তো একটু বিজি, সারা ত্রিপুরার যে ধরন মানে দৌড়াদৌড়ি আছে, কাজ আছে, বিভিন্ন হায়ার এডুকেশনের বিভিন্ন কাজ আছে, এর জন্য তানি ওখানে একটু ব্যস্ত থাকে মানুষ। অক্ষণ আগে এমএলএ একটু যখন ছিল তখন একটু বেশি টাইম দিতে পারতো, মিনিস্টার হওয়ানে একটু টাইম কম দিতে পারে। কোথাও দূরত্ব বাড়ছে না তো এই টাইম দেওয়া নেওয়ার ক্ষেত্রে, বা আপনাদের সঙ্গে কথা হয় কি, বা আপনাদের সঙ্গে এখনো কাজের পরামর্শ আগের মতোই দেন কি বিধানসভার জন্য, নলছর বিধানসভার জন্য? এটার ক্ষেত্রে আমি বলবো, আমাদের কিছু মানে পুরনো কার্যকর্তা যারা আছে ওদের মুখ থেকে শুনি বা আমরাও মানে শুনছি, গার্জিয়ানের কি কাজ, প্রত্যেকটা গার্জিয়ানের কাজ প্রত্যেকটা জায়গায় সমস্যা হলে, যে কোনো সমস্যা হলে এটা মানে সলভ করার জন্য, ঠিক আছে না? তো এই গার্জিয়ান এই জিনিসটা দেখতে হবে, আগামী দিন এই জিনিসটা না করলে, সলভ না করলে দল দুর্বল হয়ে যাবে। তো দলকে শক্তিশালী করার জন্য যত আমাদের পুরানো কার্যকর্তা আছে, যেমন আমার বাড়ির পাশেই কিছুদিন আগে আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রতন দাস, প্রথমে ওনার কেসিডিতে কি নাম ছিল, পরে নেই। তো যারা এই ষড়যন্ত্র করছে ওদেরকে উদ্যোগ মহলে যে নেতৃত্ব আছে, ওরা যাতে এই বিষয়টা ভালো করে দেখে। নলছর বিধানসভায় আমাদের দুজন প্রাক্তন জিএস ছিল, একজন বিপ্লব রয়, একজন মণিভদ্র জমাতিয়া, অনেকেই আছে পুরানো, আমাদের প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট, ঠিক আছে না, শিবপাল আছে, প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট আমাদের ওই চক্রবর্তী, ওই যে বাগমারাতে পারি দাদা আছে, প্রথম দানে ছিল। তো অনেকেই আছে যারা দলের জন্য 18 আগে, আমারও আগে 18 আগে যারা দলকে মানে সর্বস্ব উজাড় করে দলকে টাইম দিয়েছে। যদি দলটা ওই সময় না আসতো, ওদের একজনও মানে বাঁচতে পারতো না, বাড়ি ঘরে থাকতে পারতো না। তার জন্য আমি বলবো, কেউই আগে আছে কেউই পরে আছে, কিন্তু সবাইকে নিয়ে একসাথে মানে একটা জায়গাতে আসলে দলটা আরো শক্তিশালী হবে। আপনি যে জায়গায় বলছেন সবাই একই সুতোই থাকার কথা, একই সুতো মালার মতো থাকার কথা, ঠিক এই জায়গায় কমিউনিস্টদের অভিযোগ অনুন্নয়ন এবং নলছর বিধানসভা দুটোই একই সুতোই গাঁথা। আপনারা অনুন্নয়নের দিকে হাঁটছেন, উন্নয়ন কিছুই করছেন না, কমিউনিস্টদের সরাসরি অভিযোগ। কি বলবেন? না, এটা তো পুরা মিথ্যা কথা, এটা পুরা মিথ্যা কথা। দেখুন, কমিউনিস্ট তো বলবেই, ঠিক আছে না, ওরা বিরোধী পার্টি, ওরা বলবেই উন্নয়ন হচ্ছে না। কেন উন্নয়ন হচ্ছে না? আমি বলবো, এত উন্নয়ন হচ্ছে, নলছর অনেক উন্নয়ন হচ্ছে। দেখুন, নলছর বিধানসভা অনেকটি জায়গায় কাজ চলছে, ঠিক আছে, রাস্তা হচ্ছে, নতুন করে হচ্ছে। আমাদের গ্রামেই কিছুদিন আগে একটা রাস্তা খারাপ ছিল, আমাদের গ্রামে এটা পুরান পঞ্চায়েতের কাছে দিয়ে একটা রাস্তা আসলো 1,44,00,000, এটাও টেন্ডার হয়েছে। রাস্তাটা অনেক দিনের খারাপ ছিল, সিপিএম আমল থেকে মানুষের জনগণের মানে দীর্ঘদিনের দাবি ছিল রাস্তাটা হওয়ার জন্য। তো আমাদের এমএলএ প্রতিশ্রুতি দিয়েছিল, এখন মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল রাস্তাটা করে দিবে। বর্তমানে এই রাস্তাটা স্যাংশন হয়েছে, কিছুদিনের মধ্যে এই রাস্তাটা হবে। আবার দেখুন, কিষাণ নীতি পাচ্ছে মানুষে, কিষাণ নীতি, কৃষকরা উন্নতি হচ্ছে। এবারে ভাতা আগে কত ছিল, সিপিএম আমলে 700 টাকা ভাতা ছিল, তখন 2000 টাকা ভাতা আছে। কি উন্নয়ন হচ্ছে না? মানে সব জায়গাতে দেখুন, ঘুরে দেখুন, উন্নয়ন মানে উন্নয়ন উন্নয়ন, এই শুধু উন্নয়ন। আমার জানা মতন উন্নয়ন কোনো জায়গা মানে ত্রুটি নেই। এই বিষয়ে যদি আরো একটু গভীরভাবে বলি, এই উন্নয়নের সাথে কোথাও আপনারা নেশার বাণিজ্যকে প্রসার করছেন। বিরোধীরা সরাসরি মঞ্চে অভিযোগ করছে, মঞ্চে উঠেই সরাসরি আঙুল দেখাচ্ছে বিজেপির দিকে। সেই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন? অ্যাকচুয়ালি সদ্য আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহেব বর্তমানে আছে, কিছুদিন আগে দেখেছেন আপনারা, আপনাদের মাধ্যমে দেখেছি, বিভিন্ন সোশ্যাল মানে মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি, এই যে রেলের মধ্যে নাকি কি একটা ধরেছে বিভিন্ন জায়গাতে। তারপরে তৎক্ষণাৎ ও তদন্ত চলছে, এখন পর্যন্ত মনে হয় 3 জনকে অলরেডি অ্যারেস্ট করেছে পুলিশ। আর বিভিন্ন জায়গাতে দেখছেন এখন অনবরত নেশা
যেখান দিয়ে রাস্তা দিয়ে আনছে পুলিশ, মানে ওইগুলাকে ধরছে। ঠিক আছে, তো সরকার পুরাটা সরকারের উপরে ছেড়ে দিলে হবে না, আমাদের জনগণও ওটা প্রতিবাদ করতে হবে। আমরা দেখছেন, আমি একটা ছেলের কথা বলবো, সোনামুড়ায় মন্নান চৌধুরী করে একটা ছেলে, ও নেশার বিরুদ্ধে একটা কি বলবো জাহাদ ঘোষণা করলো। মানে যারা নেশা বিক্রি করে ওদের বিরুদ্ধে ওদেরকে বলছে যাতে সঠিক হয়ে যাও, নাহলে আমরা রুখে দাঁড়াবো। তো প্রত্যেকটা যুব সমাজকে আমি বলবো নেশার বিরুদ্ধে মানে এক যুগ হয়ে যাতে এটার প্রতিবাদ করে, কে বিক্রি করে কে খা, এটাকে রুখতে আমরা সবাই একযুগ হয়ে এটার প্রতিবাদ করতে হবে। খালি সরকারের উপরে ছেড়ে দিলে তো হবে না, না? ঠিক আছে না? আরেকটা বিষয় যদি জানতে চাইবো, উচ্চশিক্ষার একটা ভালো মন্ত্রী তো আপনারা পেয়েছেন, কিন্তু বরাবরই অভিযোগ উঠে আসে বা সংবাদ মাধ্যমের শিরোনামে আসে শিক্ষাক্ষেত্রে আপনার নলছর বিধানসভার বিভিন্ন স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা রয়েছে। এই বিষয়টা আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা মন্ত্রীর নজরে নিয়েছেন কি? অ্যাকচুয়ালি আমাদের তো যখন উনি মন্ত্রী পাওয়ার আগে, আমি মিথ্যা কথা বলবো না, মন্ত্রী পাওয়ার আগে অনেকজনকে ট্রান্সফার করে এখানে আনলো, যেখানে যেখানে শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছু শিক্ষক কম আছে, তো এগুলা সম্পূর্ণ পুরোপুরি হয়নি, কিছু কিছু জায়গা কিছু ত্রুটি আছে। আগামী দিন আশা করি, যেহেতু হায়ার এডুকেশনে আছে মিনিস্টার, আমাদের নলছর বিধানসভা না সারা ত্রিপুরা রাজ্যে এগুলা পূরণ হবে। আপনারা দেখেছেন টেট পরীক্ষার মাধ্যমে কিছু পাশ করেছে, এখন কিছুদিন সরকার এগুলা সিস্টেম অনুযায়ী ওগুলা ছাড়বে, তাহলে মোটামুটি সব জায়গায় মোটামুটি সম্পন্ন হয়ে যাবে। আর স্বাস্থ্যের দিকে যদি একটু নজর রাখি, স্বাস্থ্য পরিষেবার দিকে, আপনার নলছর বিধানসভায় দুটো হসপিটাল রয়েছে, এখানটায় একটা প্রাথমিক একটা উচ্চমানের হসপিটাল রয়েছে, সেখানটায় সঠিক নজরদারিতে সঠিক চিকিৎসা হচ্ছে কি বা এই বিষয়গুলো কি তদারকি আপনারা করছেন কোথাও? অ্যাকচুয়ালি নলছর বিধানসভা তো বড়িবাজার একটা হসপিটাল আছে, আমার জানা সত্ত্বে এখানে খুব ভালো চিকিৎসা হচ্ছে। বর্তমানে দুই একজন ডাক্তার আছে, ও ডাক্তাররাও ভালোভাবে দেখছে। আর আমাদের মিনিস্টারও প্রায় দিন এই রাস্তা দিয়ে গেলে এখানে ঢুকে দেখে, বর্তমানে যার নেতৃত্ব আছে মন্ডল প্রেসিডেন্ট দেখে, মোটামুটি এই জায়গা তো ভালো চলছে আমার জানা মতন, ভালো চলছে। আর স্বাস্থ্য বা বিদ্যুৎ, এই দুটো স্বাস্থ্য বিদ্যুৎ থেকে পানীয় জল, এই তিনটি বিষয় নিয়ে যদি অভিযোগ আসে, নলছর বিধানসভা কিন্তু সিপাহী জলার মধ্যে একটা অন্যতম কারণ পানীয় জলের ক্ষেত্রে। তো এই বিষয়টা সুরাহা করার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন? অ্যাকচুয়ালি জল মিশন যেটাকে বলে, সরকার জল জীবন জল মিশন, যে আমার জানা মতো নলছর বিধানসভাটাও বলবো, আমার এই সভাতে কোনো জায়গাতে জলের কোনো সমস্যা নেই। আর নলছর বিধানসভা পুরো আমার জানা মতন কিছু কিছু জায়গা কিছু ত্রুটি ছিল, ইদানিং অক্ষণ আবার এই মিশিং বচ্ছে। যখন বড়িবাজারে, এখানে বড়িবাজারে একটা ওয়ার্ড আমার সদ্য প্রাক্তন জিএস যে মণিভদ্র জমাতিয়া, ওনার বাড়ির জায়গাতেও একটা অক্ষণ বর্তমানে হচ্ছে। মানে কিছু কিছু জায়গা যেগুলা ত্রুটি হচ্ছে, এখন নতুন করে অনেকগুলা বসবে। তো সবকিছু তো একবারে আসা যায় না, একটু আস্তে আস্তে আসতে হয়, ঠিক আছে না? প্রথম 10টা দিল, তারপরে দিয়ে আবার 5-6 মাস পরে আবার দিল। মোটামুটি আশা করি 2026 সালের আগে পুরো কমপ্লিট হয়ে যাবে, কোনো ত্রুটি থাকবে না একেবারে। যদি পার্টি প্রসঙ্গে আসি আবারও একটু জানতে চাইবো, আদি বিজেপি আর নব্য বিজেপি দুটো শব্দকে ব্যবহার করে সোশ্যাল মিডিয়া বলুন বা সংবাদ মাধ্যম বলুন, বিভিন্ন সময় ইস্যু আসে। তো আপনার বিধানসভায় এমন কোনো ইস্যু রয়েছে কি যে আদি বিজেপিদের সম্মান দেওয়ার ক্ষেত্রে নব্য বিজেপিরা কোথাও কম দিচ্ছে, যার কারণে দলীয় কোন্দলগুলো সরাসরি সৃষ্টি হচ্ছে? না, আমি এটার ক্ষেত্রে বলবো, দলকে আমি কিছু বলবো না, কিন্তু কিছু লোক আছে দলকে কালিমালিপ্ত করার জন্য ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কেউ আদি বিজেপি, কেউ নতুন বিজেপি, ঠিক আছে, এগুলাকে মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা মানে কি বলবো, তারা মানসিকতা ভালো না। কি করে দেখুন, ওই আপনারা দেখেছেন, মানে কি বলবো, আমাদের ডক্টর মানিক শাহ, আমাদের বিপ্লব দেবের হাত ধরে উনি বিজেপিতে আসলো, উনি বর্তমানে এখন দেখলেন পার্টির প্রেসিডেন্ট ছিল, বর্তমানে এখন সিএম এ বিলং করছে। বিধানসভাতে যা আছে দেখুন, হ্যাঁ কিছু 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 সমস্যা আছে, কি যারা পুরনো কিছু আছে, মানে কি বলবো, কিছু লোক আছে, ওরা পুরনো কিছু লোককে সাইড করার চেষ্টা করছে, কিন্তু এটা হবে না। আমার মনে হয় এটা হবে না। উদ্যম হলে যারা নেতৃত্ব আছে উপর লেভেলে, স্টেট থেকে সেন্ট্রাল, ওরা দেখছে, সব নজরদারি আছে, আগামী দিন এগুলা ঠিক হবে। 2028 বিধানসভায় এই যদি এমনটা পরিস্থিতি থাকে, কোথাও কি দলের উপর কঠিন একটা চাপ আসতে পারে বলে মনে হয় কিনা? না, এরকম পরিস্থিতি তো আশা করি থাকবে না, যেহেতু আমাদের
কিছুদিনের মধ্যেই দেখবেন, আপনারাও জানেন, আপনার মাধ্যমে আমরা দেখি, অনেক সময় সোশ্যাল মিডিয়া দেখি স্টেট প্রেসিডেন্ট কে হবে বা কে হবে নাম আছে। কিন্তু যথাসম্ভব আমার মনে হয় এখানে এখন বিহার ইলেকশন চলছে, তারপরে আপনার কলকাতা ইলেকশন হবে, এই যে এসআইআর হলো, তো এই এসআইআর হওয়ার কারণে আমি তো বিহারে মানে বিজেপি সরকার মানে বিপুল সংখ্যা আসন নিয়ে সরকার গঠন করবে। তো আমাদের এখানেও কিছু হবে না, এইগুলা যে সামান্য ঝামেলা আছে ওরা মিটিয়ে নেবে। এই প্রসঙ্গে যদি বলি, সিপিআইএম এর যে মুখ জিতেন চৌধুরী থেকে সরাসরি বলছেন যে আজ থেকে উল্টো গণনা দিন শুরু করুন বিজেপি, আপনারা কি বলবেন? না না, ওনার তো কি বলবো, দেখুন 2023 সালে আপনারা সবাই দেখেছেন, আপনাদের মাধ্যমে আমরাও দেখেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে কি বললো ওরা আমাদের মেলাগড় বাজার, আমার দোকান আছে মেলাগড় বাজারে, রেজাল্ট দেওয়ার আগে ওরা প্রত্যেকটা দোকানে গিয়ে নিমন্ত্রণ করে দিল বিজয় মিছিলে আপনারা আসবেন। কিসের ইঙ্গিতে ওরা বললো? ওরা কি ভগবান? ইভিএম এর মধ্যে একটা বন্দি আছে, রেজাল্ট দেয়নি, ওরা কিভাবে বুঝলো ওরা চলে আসবে সরকার? ওরা আর জুমলাবাজি এটা চলবে না, ওগুলা জুমলাবাজি মানুষ জেনে গেছে, কোনো লাভ হবে না। তার তৎক্ষণাৎ দেশে কে আসলো সরকার? ত্রিপুরাতে বিজেপি সরকার গঠন করলো, আপনারা জানেন। তো ওনার যে জুমলা কথা বলবে, ও কিছু আসবে না। তো এই জায়গায় আপনি বলেছেন যে সিপিআইএম এ তারা অ্যাডভান্স ও নিমন্ত্রণ জানিয়েছেন বিজয় মিছিল করার জন্য, কিন্তু যখন আপনারা ক্ষমতায় আসলেন তখন তো তারা ইভিএম কে আবার দোষারোপ করলো যে ইভিএম নাকি হ্যাক হয়েছে, এইভাবে বিজেপি আবার ক্ষমতায় আসলো। তাদের কামই এটা, ইভিএম কে একবার বলবে হ্যাঁ মানে এই করছে এই করছে। দেখুন সোশ্যাল মিডিয়ার মধ্যে কালকে দেখলাম কোথায় জানি 4টা জায়গা ছাত্র যে কি বলে ডিওএফ এর মানে 4 জায়গাতে, কোন জায়গাতে আমি সঠিক করে বলতে পারবো না, আমি একটু দেখেছিলাম, ওরা জিতেছে। ঠিক আছে না, বিভিন্ন জায়গাতে যখন তারা জিতে তখন ইভিএম ঠিক থাকে। যখন বিজেপি ওই জায়গাতে, ধরুন আমাদের নলছর বিধানসভা ইলেকশন হলো, এই জায়গায় বিজেপি পাস করলো, তখন নলছর বিধানসভা ইভিএম এ ভেজাল। যখন সোনামুড়া শ্যামল চক্রবর্তী পাস করলো, তখন ইভিএম এ ভেজাল হয়নি। তো ওরা তো কি বলবো, ওরা মিথ্যা সমাজকে মিথ্যা ছড়াচ্ছে। এগুলা বলে মানুষকে আর বোকা বানানো যাবে না, মানুষ বুঝে গেছে, এখন মানুষ বুঝে গেছে। দেখুন চারকির ক্ষেত্রে দেখুন, আগে কি হলো, হ্যাঁ মানে চারকির জন্য নেতার বাড়িতে যেতে হতো, ঠিক আছে, নেতা সিলেকশন করতো কাকে দিবে কাকে দিবে না, ঠিক আছে। আর এখন কি হচ্ছে, যার যার যোগ্যতা অনুসারে পেয়ে যাচ্ছে। আমাদের এলাকাতে এলসিএম আছে, ওর ছেলে কিছুদিন আগে ট্যাগ দিয়েছে, আমি নামটা বলবো না, ট্যাগ দিয়েছে, ও পাস করেছে, ঠিক আছে। তো কোথাও কি কোনো জায়গাতে টাকা দিতে হয়েছে? হচ্ছে না। তো কে কংগ্রেস, কে সিপিএম, কে বিজেপি, কে তৃণমূল, অটোমেটিকলি যার যার যোগ্যতা অনুসারে সরকার, যে মোদী সরকার যে নিয়ম করেছে, যার যার যোগ্যতা অনুসারে পাচ্ছে, ঠিক আছে না। একটা সময় আমাদের দেখতাম বিভিন্ন উন্নয়নমুখী কর্মযজ্ঞে, যেমন কম্পিউটার থেকে বিভিন্ন বিরোধিতা করতেন, এখন এসআইআর এর বিরোধিতা করছেন প্রকাশ্যে, তো এই বিষয়টা আপনারা কিভাবে বলবেন? দেখুন এসআইআর এমন একটা জিনিস, আমি কি বলবো, আগে প্রথম আমিও বুঝিনি, কিন্তু এসআইআরটা যখন ভালো লাগলো, আমি ওই কালকে একটা নিউজ দেখলাম, ঠিক আছে, খবরের মধ্যে টিভিতে দেখলাম এসআইআরটা। দেখুন আমরা এখানে আমাদের জন্ম, আমাদের কোনো এক সময় সবাই এক্সচেঞ্জ করে বাংলাদেশ থেকে এখানে আসলো, যারা এক্সচেঞ্জ করে আসলো, দেখা গেল 2-4-20 বছরের মধ্যে, যেমন 2002 এর পরে যারা আসলো, 2002 পর্যন্ত, ঠিক আছে, যারা ভোটার লিস্টের মধ্যে নাম আছে তাদের কিছু লাগবে না, ঠিক আছে। আর কিছু আছে অবৈধভাবে রাতের আধারে চূড়া পথে ইন্ডিয়াতে প্রবেশ করলো, ওরা এসে বিভিন্ন জায়গাতে, দেখুন কলকাতাতে কি করছে, রোহিঙ্গা দুনিয়া ভরে যাচ্ছে, ডেলি নিউজে দেখাচ্ছে কত রোহিঙ্গা ধরেছে, কত বাংলাদেশি ধরছে। তো এতে কি লাভ হবে? আমাদের যে ভারতের নাগরিক যারা আছে আমরা সুবিধা পাচ্ছি। ধরুন একজন বিপিএল কার্ড ভারতের নাগরিক আছে, ওরা কি করছে, রোহিঙ্গারা এইখানে ধরুন কলকাতাতে তৃণমূল সরকার আছে, ওইখানে টাকা দিয়ে তৃণমূলের নেতাকে ম্যানেজ করে ওরা কাগজ বানিয়ে এখানে বিপিএল কার্ড দিয়ে দিচ্ছে, কাকে? রোহিঙ্গাকে দিয়ে দিচ্ছে। তাতে কার লস হলো? আমাদের ভারতের নাগরিক লস হলো। ও যদি ওদেরকে না দিত তাহলে এটা কে পেত? ভারতের নাগরিকরা এই সুবিধাটা পেত। এর জন্য আমি বলবো এসআইআর হওয়ার জন্য আমাদের জন্য সবচেয়ে লাভ হয়েছে, ভারতবর্ষের জন্য।
আর সাংসদ বিপ্লব কুমার দেব এই কথাটাই বলেছেন যে ত্রিপুরাতেও এসআইআর হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা দলীয় কর্মী হিসেবে বা একজন সাধারণ নাগরিক হিসেবে ত্রিপুরাতে হওয়াটাকে কিভাবে প্রাধান্য দিচ্ছেন? আমি প্রথমত আমি দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো, ত্রিপুরার মানে মুক্তিদাতা বিপ্লব কুমার দেবকে। তাই যেটাই সিদ্ধান্ত নেয় খুব মন মানে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়। কেন দেখেন, ত্রিপুরা রাজ্যে আমরা জানি, অনেকে জানি, আমাদের পার্শ্ববর্তী সীমানা কুমিল্লা, এদিক দিয়ে বর্ডার কাছে অনেক বাংলাদেশি আমাদের ত্রিপুরা রাজ্যে এখান দিয়ে অনুপ্রবেশ করছে। এটা হলে যে বাংলাদেশি গুলা আমার ত্রিপুরা রাজ্যে প্রবেশ করলো, ওরা অবশ্যই আবার বাংলাদেশে চলে যেতে হবে। আর আরেকটা কথা ছড়াচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, মানে বিরোধীরা সিপিএম কংগ্রেস ওরা ছড়াচ্ছে যারা মুসলিম আছে ওদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, কিন্তু না, সেটা কোনো সময় না। যারা অবৈধভাবে মুসলিমরা এখানে আইছে, ঠিক আছে না, আর যারা হিন্দুরা এখানে নির্যাতন হয়ে তারা ওইখান থেকে সংখ্যালঘু এখানে আইছে, তারা তো সরকার ব্যবস্থা করবো 100% কইছে। কিন্তু যারা মুসলিম এখানে জন্ম হয়েছে, এখানে তারা সবকিছু, তারা কেন যাইব? তারা তো আমাদের ভারতবর্ষী, ঠিক আছে না। যারা রোহিঙ্গা বাংলাদেশি, ওরা চলে যাবে বাংলাদেশে, ঠিক আছে না। এই ত্রিপুরাতে এসআইআর হলে আমি মনে হয় ত্রিপুরা রাজ্যের জন্য সবচেয়ে সুরক্ষিত হবে ত্রিপুরা রাজ্য। একেবারেই যদি শেষভাবে জানতে চাই, সার্বিক পরিস্থিতিতে বর্তমান বিজেপির যে শাসন চলছে, আপনি আপনার বিধানসভা নিয়ে বললেন, রাজ্য নিয়ে বললেন, তো ভবিষ্যৎ পরিকল্পনা 2028 নির্বাচনের জন্য সার্বিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান রাখছেন। এই প্রতি যুব সমাজ বলুন বা আপনাদের যারা সিনিয়র লিডারশিপ রয়েছেন, প্রত্যেকের কাছে কি আহ্বান থাকবে? আমি যারা আমার উদ্যম হলে নেতৃত্ব আছে বা আমাদের সিনিয়র লিডার, যে আমি যে বিধানসভা বিলং করি, আমাদের গার্জিয়ান সদ্য মিনিস্টার, উচ্চশিক্ষামন্ত্রী, প্লাস সারা ত্রিপুরার যে বিভিন্ন বিধানসভার যে নেতৃত্ব আছে উদ্যমহল, সবার কাছে আমি একটাই বলবো, আমরা ঐক্যবদ্ধ হয়ে, কে নতুন কে পুরান, সবাই একসাথে সবাই মিলে যদি আমরা কাজ করি, আগামী দিন আমাদের ভারতীয় জনতা পার্টি আরো মজবুত হবে, আরো বিপুল আসনে জয়যুক্ত হয়ে ভারতীয় জনতা পার্টি শক্তিশালী হবে। এক সুতোই গাথা রয়ে বা একসাথে কাজ করি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন, এবং সবাই যদি একসাথে কাজ করেন তাহলে আগামী নির্বাচনগুলো খুব সহজেই লড়ে জয়ী হতে পারবেন বলেও আশা ব্যক্ত করছেন প্রসেনজিৎ চৌধুরী। এতক্ষণ লোককথার বিশেষ অনুষ্ঠানে আমাদের সাথে ছিলেন। আজকের মতো আমরাও এখানটায় বিদায় নিচ্ছি। শুভরাত্রি।